হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মালদা সিসি গার্লস হাই স্কুলে এসএস। তো পেজ নম্বর হলো 235। তো প্রথমে আমরা বিভাগ ক আলোচনা করব। তো তার আগে বলি, যারা চ্যানেলটিতে নতুন আছো, এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো 70 বৎসর গ্রন্থটি যার জীবনকে অবলম্বন করে রচিত, তিনি হলেন বিপিনচন্দ্র পাল। সোমপ্রকাশ পত্রিকাটি একটি সাপ্তাহিক পত্রিকা। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন কে? কালীপ্রসন্ন সিংহ। ভবানী পাঠক নেতৃত্ব দিয়েছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহে। সাঁওতাল বিদ্রোহ শুরু হয় 1855 সালে। সর্বধর্ম সমন্বয়ের আদর্শের প্রচারক শ্রী রামকৃষ্ণ। নীলদর্পণ নাটকটি রচনা করেন কে? দীনবন্ধু মিত্র। এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন উইলিয়াম জোন্স। খুদকাটি কথার অর্থ যৌথ মালিকানা। ভারতে চিকিৎসাবিদ্যার পাঠ্যক্রমে শবব্যবচ্ছেদকে প্রথম অন্তর্ভুক্ত করেন হেরি গুডিফ। তো বন্ধুরা, এরপরে আলোচনা করব আমরা বিভাগ খ। একটি বাক্যে উত্তর দাও। নিম্নবর্গীয় ইতিহাস চর্চার একজন ঐতিহাসিকের নাম লেখো। রঞ্জিত গুহ। আত্মীয় সভা কে স্থাপন করেন? 1815 সালে রাজা রামমোহন রায়। ঠিক বা ভুল বলো বা নির্ণয় করো। বাঁশের কেল্লা বানিয়েছিলেন মীর নিসার আলী, এটা ঠিক আছে। সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, এটাও ঠিক আছে। এরপরে উপবিভাগ 2-3 বিবৃতি আলোচনা করব। সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত একটি কৃষক বিদ্রোহ। কেবলমাত্র সাঁওতাল কৃষকরাই কোম্পানি, সরকার, জমিদার, মহাজন, ব্যবসায়ীদের বিরুদ্ধে বিদ্রোহ অংশগ্রহণ করেছিলেন না সাঁওতাল উপজাতি এই বিদ্রোহ শুরু করলেও ইংরেজ সরকার ও অন্যান্য শোষক শ্রেণীর বিরুদ্ধে দরিদ্র কৃষকরাও এই বিদ্রোহে সামিল হয়েছিল। 3 নম্বর, সাঁওতাল সহ অন্যান্য উপজাতির মানুষ এই বিদ্রোহ করেছিল। তো এখানে সঠিক ব্যাখ্যাটি হবে 1। এরপরে দেখো বিবৃতি 2 নম্বর। বিদ্যাসাগর ছিলেন নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত। তিনি নারী জাতির সর্বাঙ্গন উন্নতি চেয়েছিলেন। তিনি কেবলমাত্র নারীদের শিক্ষিত করতে চেয়েছিলেন। তিনি বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। তো এটা সঠিক ব্যাখ্যাটি হবে 1। তিনি নারী জাতির সর্বাঙ্গীন উন্নতি করতে চেয়েছিলেন। তো এরপরে আলোচনা করব আমরা বিভাগ গ, ঘ ও ম। তো এগুলি আমরা পিডিএফ আকারে আলোচনা করব। তো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন থাকবা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব বিভাগ গ। তো যারা এই চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো 3-এর 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের এখানে উত্তর দিতে বলছে। তো এখানে 4 2 8 নম্বর থাকবে। স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো? স্থানীয় ইতিহাস বলতে কোনো নির্দিষ্ট অঞ্চল, শহর, গ্রাম বা সম্প্রদায়ের অতীত ঘটনাবলী, সংস্কৃতি, ঐতিহ্য, জীবনযাত্রা এবং সমাজ ব্যবস্থার বিবরণ বোঝায়। এটি জাতীয় বা রৈখিক ইতিহাসের তুলনায় একটি ছোট পরিসরে ঘটে এবং সাধারণত নির্দিষ্ট স্থানে মানুষের জীবনযাত্রার পরিবর্তন, ঐতিহ্যগত রীতিনীতি, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদির উপর আলোকপাত করে। স্থানীয় ইতিহাস গবেষণার মাধ্যমে সেই অঞ্চলের অতীত সম্পর্কে বিস্তারিত জানা যায়, যা ভবিষ্যৎ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এটাই হলো স্থানীয় ইতিহাস বলতে আমরা বুঝি। 3-এর 2 নম্বর দেখো। কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কলকাতার ফোর্ট উইলিয়ামের ভিতরে প্রতিষ্ঠা করেন। তো এর উদ্দেশ্য কী ছিল? তো 1 নম্বর, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসকদের, বিশেষ করে নবনিযুক্ত সিভিল সার্ভেন্টদের স্থানীয় ভাষা ও সংস্কৃতি শেখানো, যাতে তারা ভারতীয়দের সঙ্গে কার্যকরভাবে প্রশাসনিক কাজ করতে পারে। 2 নম্বর পয়েন্ট হলো স্থানীয় ভাষা সাহিত্য চর্চা। বাংলা, হিন্দুস্তানি, পার্সি, সংস্কৃত, আরবি ইত্যাদি ভাষার চর্চা উন্নতি ঘটানো। 3 নম্বর পয়েন্ট অনুবাদ ও জ্ঞান প্রসার। ইউরোপীয় জ্ঞান ও সাহিত্য ভারতীয় ভাষায় অনুবাদ করা এবং ভারতীয় সাহিত্যের সংরক্ষণ ও বিকাশ ঘটানো। এই কলেজ বাংলা ভাষা ও সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরবর্তী সময়ে বাংলা গদ্যের বিকাশে বড় অবদান রাখে।
এরপরে 3 নম্বর কোশ্চেন, দিকু কাদের বলা হতো এবং দামিনী কোহ বলতে কী বোঝো? দিকু কাদের বলা হতো? দিকু শব্দটি মূলত সাঁওতাল ও অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহৃত একটি শব্দ, যার অর্থ বহিরাগত বা শোষক শ্রেণী। সাঁওতালরা এই শব্দটি বিশেষভাবে ব্যবহার করত জমিদার, মহাজন, ব্রিটিশ শাসক ও অন্যদের ক্ষেত্রে যারা তাদের ভূমি দখল করত, উচ্চ সুদে ঋণ দিত এবং তাদের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলত। দামিনী কোহ বলতে কী বোঝো? দামিনী কোহ একটি পার্সি ভাষার শব্দগুচ্ছ, যার অর্থ পর্বতের কোল। ব্রিটিশ শাসন আমলে 1832 সালে সাঁওতালদের জন্য ঝাড়খণ্ড অঞ্চলের রাজমহল পাহাড়ের পাদদেশে এক বিশেষ ভূখণ্ড নির্ধারণ করা হয়, যা দামিনী কোহ নামে পরিচিত। এই অঞ্চলে সাঁওতালদের কৃষিকাজ করার সুযোগ দেওয়া হলেও পরে ব্রিটিশরা জমিদার ও মহাজনদের মাধ্যমে তাদের শোষণ শুরু করে, যা 1855 সালের সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ হয়ে ওঠে। এরপর 4 নম্বর, নীল বিদ্রোহের দুজন নেতার নাম। তো নীল বিদ্রোহের দুটি প্রধান নেতার নাম হলো দিগম্বর বিশ্বাস, বিশ্বনাথ সাহা। তারা উভয়ই কৃষকদের সংগঠিত করে ব্রিটিশ নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেছিলেন। 5 নম্বরটি দেখো, বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম ধর্মে কী পরিবর্তন আনেন? বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম ধর্মে ভক্তিবাদ ও ব্যক্তিগত ঈশ্বর উপাসনার গুরুত্ব বৃদ্ধি করেন। তিনি ব্রাহ্ম ধর্মে হিন্দু, বৈষ্ণব ভাবধারা ও গুরুপ্রথার সংযোজন করেন। পরবর্তীতে তিনি ব্রাহ্ম সমাজ ত্যাগ করে কৃষ্ণ ভক্তি ও বৈষ্ণব ধর্মের প্রসারে মনোনিবেশ করেন। তো বন্ধুরা, এরপরে আলোচনা করব বিভাগ ঘ, 7 বা 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে বলছে এখানে। টিকা লেখো মধুসূদন গুপ্ত। মধুসূদন গুপ্ত ছিলেন ভারতের একজন প্রখ্যাত চিকিৎসাবিদ ও আধুনিক চিকিৎসা শাস্ত্রের পথ প্রদর্শক। তিনি কলকাতা মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন এবং ব্রিটিশ ভারতের চিকিৎসা শিক্ষার আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1836 সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে শবব্যবচ্ছেদ করেন, যা সেই সময়ে ভারতীয় সমাজে অত্যন্ত বিতর্কিত বিষয় ছিল। হিন্দু সমাজে মৃতদেহ স্পর্শ করা ধর্মীয়ভাবে নিষিদ্ধ ছিল, তাই তার এই সাহসী পদক্ষেপ চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করে। তিনি ছাত্রদের আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও শল্য চিকিৎসায় দক্ষ করে তুলতে উদ্যোগ নেন। নেক্সট প্যারা দেখো, মধুসূদন গুপ্ত সংস্কৃত ও পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানের উপর গভীর জ্ঞান অর্জন করেছিলেন, যা তাকে একাধারে দুই ধারার চিকিৎসা বিজ্ঞানকে সংযুক্ত করার সুযোগ দেয়। তার প্রচেষ্টায় ভারতীয় চিকিৎসা শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আসে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ধীরে ধীরে ভারতীয় সমাজে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে। তিনি শুধু একজন চিকিৎসকই ছিলেন না, বরং একজন সংস্কারকও ছিলেন, যিনি সমাজের কুসংস্কার ভেঙে নতুন জ্ঞান চর্চার পথ সুগম করেন। তার অবদান ভারতীয় চিকিৎসা শাস্ত্রের অগ্রগতিতে অপরিসীম, তাই তিনি আজও আধুনিক চিকিৎসা শাস্ত্রের অগ্রদূত হিসেবে স্মরণীয়। 4-2 নম্বর, পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা আলোচনা করো। পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা। পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা হলো এমন একটি গবেষণা ক্ষেত্র যেখানে অতীতের পরিবেশ, প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়। এটি মূলত পরিবেশগত পরিবর্তন, জলবায়ু, বনভূমি, নদী, প্রাণীকুল এবং কৃষির ইতিহাস নিয়ে আলোচনা করে। মানুষের কর্মকাণ্ড কীভাবে প্রকৃতির উপর প্রভাব ফেলেছে এবং প্রকৃতি কীভাবে মানব সভ্যতার বিকাশে ভূমিকা রেখেছে, তা এই ইতিহাস চর্চার মূল বিষয়। বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে মানুষের অতিরিক্ত ভূমি দখল, বন উজাড়, নদী ও বাতাস দূষণের ফলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়েছে। পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা এইসব পরিবর্তনের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে। এই গবেষণা জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করে। এছাড়াও বিভিন্ন সময়ে পরিবেশ রক্ষার জন্য গৃহীত নীতি ও আন্দোলনের ইতিহাসও এই চর্চার অন্তর্ভুক্ত। উদাহরণ হিসাবে চিপকো আন্দোলন বা বিস্তীর্ণ বন উজাড়ের প্রভাব নিয়ে গবেষণা করা যেতে পারে। পরিবেশ সংক্রান্ত ইতিহাস চর্চা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও টেকসই পৃথিবী গড়তে সহায়তা করে, তাই এটি শুধুমাত্র অতীত বোঝার জন্য নয়, বরং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4-3 নম্বর, ফরাজি আন্দোলনের প্রসারে দুদু মিয়ার ভূমিকা উল্লেখ করো। তো ফরাজি আন্দোলনের প্রসারে দুদু মিয়ার ভূমিকা। ফরাজি আন্দোলন ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ও ইসলামের বিশুদ্ধ সাধনের একটি গুরুত্বপূর্ণ আন্দোলন, যা শরীয়তুল্লাহ শুরু করেছিলেন।
তার মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া মহসিন উদ্দিন আহমেদ আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন এবং এটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দুদু মিয়া বাংলার গ্রামাঞ্চলে ব্রিটিশ শাসন, জমিদারি ব্যবস্থা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেন। তিনি কৃষকদের ব্রিটিশদের কর না দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন এবং জমিদারি ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও বলেন। তার নেতৃত্বে ফরাজি আন্দোলন শুধু ধর্মীয় সংস্কার নয়, বরং সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। তিনি স্বাধীন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ পরিচালনা করেন। দুদু মিয়ার অনুসারীরা সংবদ্ধ হয়ে ব্রিটিশ বাহিনীর সঙ্গে লড়াই করে, যা প্রশাসনের দৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠে। ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে দীর্ঘদিন কারারুদ্ধ করে রাখে, কিন্তু তবুও তার আন্দোলন থেমে যায়নি। দুদু মিয়ার নেতৃত্বে ফরাজি আন্দোলন বাংলার কৃষক ও নিম্নবর্গের মানুষের মধ্যে আত্মসচেতনতার সৃষ্টি করেছিল। তার সংগ্রামের ফলে পরবর্তীতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আরও বড় আন্দোলন গড়ে ওঠে। তাই তিনি ফরাজি আন্দোলনের অন্যতম প্রধান নেতা ও বাংলার কৃষক বিদ্রোহের অগ্রদূত হিসেবে ইতিহাসে স্মরণীয়। এবার বিভাগ আলোচনা করব। 15 বা 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো একটি প্রশ্নের মান হলো 8। তো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আধুনিক ইতিহাস চর্চা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের সুবিধা অসুবিধাগুলি লেখো। তো আধুনিক ইতিহাস চর্চা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের সুবিধা অসুবিধা। তো প্রথমে আমরা সুবিধা আলোচনা করব। অসংখ্য উৎস সহজলভ্য। ইন্টারনেটের মাধ্যমে ইতিহাস চর্চার জন্য বিশ্বজুড়ে বিভিন্ন ডিজিটাল গ্রন্থাগার, গবেষণা, নিবন্ধ ও প্রামাণ্য তথ্য সহজেই পাওয়া যায়। 2 নম্বর, দ্রুত তথ্য সংগ্রহ। বই বা আর্কাইভে খোঁজার চেয়ে ইন্টারনেটে তথ্য দ্রুত পাওয়া যায়, যা গবেষণার সময় বাঁচায়। বহুমাত্রিক তথ্য উপস্থাপন। পাঠ্য, ছবি, ভিডিও, অডিও, ইন্টারঅ্যাক্টিভ ম্যাপসহ বিভিন্ন ফরম্যাটে ইতিহাস চর্চার জন্য তথ্য পাওয়া যায়। বিনামূল্যে জ্ঞান অর্জনের সুযোগ। অনেক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান তাদের ঐতিহাসিক গবেষণা বই বিনামূল্যে ইন্টারনেটে প্রকাশ করে। 5 নম্বর, আর্কাইভ ও ডাটাবেস অ্যাক্সেস। তো জাতীয় ও আন্তর্জাতিক আর্কাইভের ডিজিটাল ও সংগ্রহে প্রবেশ করা সম্ভব, যা আগে সহজ ছিল না। 6 নম্বর, তুলনামূলক গবেষণা সহজ হয়। বিভিন্ন ঐতিহাসিক ঘটনার বিশ্লেষণের জন্য একাধিক উৎস একত্রে ব্যবহার করা যায়। 7 নম্বর, গ্লোবাল কানেকশন। গবেষকরা বিশ্বের বিভিন্ন প্রান্তের ইতিহাসবিদদের সাথে সংযুক্ত হতে পারেন এবং মতবিনিময় করতেও পারেন। 8 নম্বর, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই সহায়তা। এআই ব্যবহার করে প্রাচীন দলিলপত্র অনুবাদ ও বিশ্লেষণ করা সহজ হয়েছে। রিয়েল টাইম আপডেট। নতুন গবেষণা ও আবিষ্কারের তথ্য দ্রুত ইন্টারনেটে যুক্ত হয়, যা ইতিহাসের চর্চাকে সমৃদ্ধ করে। 10 নম্বর পয়েন্ট, নতুন দৃষ্টিভঙ্গি। ব্লগ, অনলাইন ফর্ম, ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ইতিহাস বিশ্লেষণ করা যায়। এবার আমরা আলোচনা করব অসুবিধাগুলি। তো ভুয়ো তথ্যের সমস্যা। ইন্টারনেটে ইতিহাস সম্পর্কে অনেক ভ্রান্ত ভুল তথ্য পাওয়া যায়, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। 2 নম্বর, সূত্র যাচাই করা কঠিন। প্রতিটি তথ্যের উৎস নির্ভরযোগ্য কিনা তা যাচাই করা সময় সাপেক্ষ ও কঠিন হতে পারে। 3 নম্বর, সম্পাদকীয় পক্ষপাত। অনেক ওয়েবসাইট বা ব্লগ নির্দিষ্ট মতাদর্শের পক্ষে পক্ষপাতদুষ্ট তথ্য উপস্থাপন করে। মূল তথ্যের অভাব। অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথি বা দলিল অনলাইনে পাওয়া যায় না, যা গবেষণার সীমাবদ্ধতা তৈরি করে। 5 নম্বর, হ্যাকিং ও নিরাপত্তা ঝুঁকি। গবেষণার ডেটা সংরক্ষণে সাইবার নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। 6 নম্বর, পে ওয়েলের বাধা। অনেক একাডেমিক গবেষণা বা প্রবন্ধ শুধুমাত্র টাকা দিয়ে কেনা যায়, যা সাধারণ গবেষকদের জন্য অসুবিধা তৈরি করে। 7 নম্বর, প্রচুর তথ্যের ভিড়ে মূল তথ্য খুঁজে পাওয়া কঠিন। প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য অপ্রাসঙ্গিক অনেক তথ্যের মধ্যে খোঁজ করতে হয়। ইন্টারনেট নির্ভরতা। 8 নম্বর পয়েন্ট, গবেষকদের মধ্যে বই ও আর্কাইভ গবেষণার প্রবণতা কমে যেতে পারে, যা ঐতিহাসিক গবেষণার জন্য ক্ষতিকর হতে পারে। 9 নম্বর পয়েন্ট, ভাষাগত প্রতিবন্ধকতা। অনেক গুরুত্বপূর্ণ তথ্য নির্দিষ্ট ভাষায় পাওয়া যায়, যা সবাই বুঝতে পারে না। 10 নম্বর পয়েন্ট, অপব্যবহার ও বিকৃতি। কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে ইতিহাস বিকৃত করে ইন্টারনেটে প্রকাশ করে, যা গবেষণার জন্য হুমকি। যাই হোক, উপসংহারে বলা যায় ইন্টারনেট আধুনিক ইতিহাস চর্চাকে সহজ ও গতিশীল করেছে, তবে সঠিক তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ। একাধিক নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে ইতিহাসের সততা নিশ্চিত করাই গবেষকদের মূল চ্যালেঞ্জ। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো
তাহলে সবাই ভালো থাকবে। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আমাদের পেজ এবং চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।